এই ফুলমণিও কিন্তু কাছে এলো। সেবার 1956 সালে সেপ্টেম্বর মাসে এক প্রলয়ঙ্কর বৃষ্টি হলো। নাগারে 36 ঘন্টা ধরে বর্ষণ। 36 ঘন্টায় বৃষ্টি হলো 22 ইঞ্চি। ময়ূরাক্ষী, কোপাই, বক্রেশ্বর ধুয়ে ভেসে একাকার হয়ে গেল। কোপাই এবং বক্রেশ্বরে মিলিত ধারা কুয়ে নদীর কূলে সাঁওতালদের পল্লী। কিন্তু ওদের পল্লীটা একটা মোরামের টিলার উপর। এই টিলাটা নদীগর্ভ থেকে প্রায় 60 ফুট উঁচু। জল নদীগর্ভ থেকে 40 ফুটেরও উপর উঠেছিল। ওরা টিলার উপর থেকে শঙ্কিত হয়েছিল হয়তোবা এ 20 ফুটও ডুববে, কিন্তু তা ডোবেনি। সারা দেশটা একেবারে জলপ্লাবিত করে বাড়ি ঘর ভেঙে খেতে খামারে বালি চাপিয়ে এক ধ্বংসতাণ্ডব করে বান চলে গেল। দেশে হাহাকার উঠেছিল, কিন্তু সাঁওতালেরা বেরিয়েছিল শিকারে। বড় বন্যার পর ওরা শিকারে বেরিয়ে থাকে, কারণ মাঠে ডাঙায় জল উঠে গর্তে থাকা জন্তুগুলিকে খরছাড়া করে। তারা কিছু মরে, কিছু ভেসে গিয়ে ডাঙায় ওঠে, কিছু গর্ত ছেড়ে সময়ে বেরিয়ে পড়ে, এখানে ওখানে আশ্রয় নেয়। সাঁওতালেরা সেই সময় হানা দিয়ে তাদের শিকার করে। এই শিকারে বেরিয়ে সাঁওতালেরা সেদিন ফিরল হৈ হৈ করতে করতে। দুজনে একটা বাঁশের 2 দিক ঘাড়ে চাপিয়ে আনছে। তাতে একটা ছোট চিতাবাঘ, লেজ শুদ্ধ 3 হাত 3.5 হাত হবে, উঁচুতে হাত 2। এটা মেরেছে ভূধন। বুথন, হ্যাঁ, ভূতনা মারলেক। লড়াই করেছে হে। হ্যাঁ, লেজ ধরে হেই বো বো করে ঘুরায় বাঘটুকে। আর বলতেও পারে না ওরা। দৃশ্যটাকে মনে করে হি হি করে দল শুদ্ধ সবাই হাসে। তারপরেতে বাবা রে, বাঘটা ধপাস করে পড়ে সির দাঁত বার করে হাঁকি রে বাবা রে। তা বুধন ধরলে ব্যাটার ছামুকার পা দুটোকে 2 হাত দিয়ে লড়ুয়ে মরদের মতো ধরলে। বুধনের কাঁধটা রক্তাক্ত। বেটা বাঘ কামড় দিয়ে ধরেছিল, মাংস খানিকটা ছেড়ে গেছে। বাপ রে! বুধন টলতে টলতে আসছে। হাঁড়িয়া খেয়েছে, প্রচুর খেয়েছে। বাঘের কামড় কাঁধটা জখম করেছে তা গ্রাহ্যই নেই। এপাড়ার সর্দার, ওপাড়ার সর্দার, নামপাড়ার সর্দার বলেছে, হ্যাঁ, একটা মরদ বটে হে, বীর বটে। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। অদ্ভুত বই কি। কোপাইয়ের ধারে দুবসোয় একটা জঙ্গল আছে। সেখানে নদী একটা বাঁক ফিরেছে। কতকগুলো বড় বড় অর্জুন গাছ আছে, আর নিচে ছোট অর্জুন গাছের জঙ্গল। লোকে ওখানকার গাছপালা কাটে না। ওখানে এ দেশের লোকের দেবতা আছে। বাঘ এ অঞ্চলে নেই, আছে কোপাইয়ের উপর দিকে সাঁওতাল পরগনার দিকে। সেখানে কোপাইয়ের দুপাশে বড় বড় পাথরের চাঁই আর শালবনের জঙ্গল। বন্যাতে বোধহয় বাঘটা ভেসে এসে ওই বাঁকে ঠেক খেয়ে উঠে ওই জঙ্গলে বাসা নিয়েছিল। মাঝিরা শিকার করতে করতে চলে গিয়েছিল উপরের দিকে। পেয়েছিল অনেক শিকার, খরগোশ কোটা কত, আর বন বিড়াল অনেকগুলো। এ বেটারা গাছে উঠে বাসা নিয়েছিল বানের সময়। জঙ্গলেই বাসা, জল ঢুকতেই গাছে চড়ে বসেছিল। বন বিড়ালগুলো খড়ের বিড়ালের চেয়ে বড়
আকারে ডবল আর রং লালচে, তার মধ্যে গায়ে লাল ডোরা দাগ। নিচেটা এখনো কাদা ভিজে সপসপে। ব্যাটারা এখনো ডালেই আছে, পাখি ধরে খেয়ে বলতে গেলে বেশ আছে। সাঁওতালেরা কাঠ দিয়ে বিঁধে মেরেছে, আর মেরেছে কয়েকটা গোসাপ। দুপসর জঙ্গলে ঢুকে ওরা গাছের দিকে লক্ষ্য রেখে চলছিল। হঠাৎ বুধনের চোখে পড়েছিল একটা ঝোপ, তার বাইরে একটা লেজ। কাদা মাখা হলেও বুধন লেজের রংটা বুঝতে পেরেছিল। ওই জর্দা রকমই বটে, লেজটা বেশ একটু মোটা। মাথায় বাসা গেড়েছিল বনবিড়াল, একটা বড় বনবিড়াল বটে। গাছের ডালের পর বনবিড়াল মারা সোজা, কিন্তু মাটিতে বেচারা সাংঘাতিক। সে ঠিক বাঘের মতো ফোঁসায়, কার উপরে লাফ দেয় ঠিক নেই। লাফ দিলে নখে চিরে ফালি করে দেয় মানুষের দেহ। বুধন ফিসফিস করে সকলকে সতর্ক করে দিয়ে বলেছিল, শুনো হে, আমি গিয়া বেটার লেজটো ধরে টানব, আর বেটা ছামুতে যা পাবে সামনের পায়ে নখে আঁচড়ে ধরবে। শালা খোঁটাতে পাঁঠার নতুন টান হয়ে যাবে, তোমরা ডান্ডা দিয়ে দিবে পিঠে। তারপর নিঃশব্দ পদক্ষেপে গিয়ে কাদামাখা লেজটা খপ করে চেপে ধরে মেরেছিল টান। বুধনের পরিকল্পনায় ভুল ছিল না। বাঘটা বানের জল খেয়ে কিছু কাতর ছিল, তবুও সে বাঘ। সে ঝোপটার গুঁড়ি আঁকড়ে ধরে গর্জন করে উঠেছিল। সে গর্জনে সকলে চমকে উঠেছিল। ইয়ে বাবা, ই কি বনবিড়াল হে! বুধন সাঁওতাল পরগনার ভিতর মানুষ, এদের থেকে তার বাঘের সঙ্গে পরিচয় আছে বেশি। সে চিতাবাঘ দেখেছে, সে বুঝেছিল এটা বাঘ। সে বলে উঠেছিল, বাঘ বটে হে, বাঘ, শালা কাঁড় মার হে, এবং প্রাণপণে টেনেছিল পিছন দিকে। অন্য মাঝিরা কটা কাঁড় মেরেছিল, কিন্তু ঝোপের ভিতর ঢুকে বাঘটাকে ঠিক বেঁধা যায়নি। ওদিকে বুধনের টানে বাঘটার নখে ধরা ঝোপের ডাল ভেঙে বাঘটা বেরিয়ে এসেছিল। সাঁওতালরা অনেকে ছুটে দূরে সরে গিয়ে দাঁড়িয়েছিল। বুধন উপায়ন্তর দেখেনি। বাঘটা আবার মাটিতে দাঁড়াবার চেষ্টা করছে। ছোট বাঘ, তাহলেও বিক্রম ভীষণ। সে মরিয়া হয়ে প্রাণপণ শক্তিতে বাঘটার লেজ দু হাতে ধরে তাকে পাক দেবার মতলব করে। হ্যাঁচকা টানে শূন্যে তুলে পাক কত ঘুরিয়ে আর রাখতে পারেনি, ছেড়ে দিয়েছিল। বাঘটা বেশ কহাত দূরে ধপ করে আছড়ে পড়ে মুহ্যমান হয়ে পড়েছিল কয়েক মুহূর্ত। সাঁওতালেরা এবার দু চারটে কাঁড় মেরেছিল, দুটো কাঁড় বিঁধেও ছিল। বুধন যা করেছিল তা কেউ ভাবতেই পারেনি। সে ছুটে এসে ওই মুহ্যমান বাঘটার পিঠের পর লাফ দিয়ে পড়বার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ঠিক সামনে এসেছে, তখন বাঘটা পিছনের পায়ে ভর দিয়ে উঠে তাকে থাবা মারতে চেষ্টা করেছিল, কিন্তু বুধন দুই হাতে ব্যাটা দুই পা ধরে পালোয়ানের মতোই তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়েছে পায়ে খুঁট দিয়ে। বাঘটা হাঁ করে কাঁধে বসিয়েছিল কামড়। এবার বুধন হেঁকে বলেছিল, দা দিয়ে কোপা ব্যাটাকে, মাথাতে হে, মাথাতে। মাথায় মারা সোজা ছিল না, কারণ বাঘটা কামড়েছিল বুধনের কাঁধ। দায়ের আঘাত বুধনের মাথায় পড়তে পারে। তারা মেরেছিল গর্দানে, পিঠে। বাঘটা যন্ত্রণায় বুধনের কাঁধ ছেড়ে পিছনের দিকে ফিরতে চেয়েছিল। সুযোগ পেয়ে বুধন তাকে টেনে ফেলে দিয়েছিল। ব্যাটা পড়েছিল চিত হয়ে। মুহূর্তে
বুধন একজনের হাত থেকে দা কেড়ে নিয়ে সজোরে কোপ মেরেছিল নাক এবং উপরের মাড়িতে। কোপের পর কোপ। বৃত্তান্ত এই। তারপর বুধন বসে পড়ে বলেছিল, বাবারে। পর মুহূর্তে শুয়ে পড়েছিল। ডগরু এসে কাছে বসে বলেছিল, হাঁড়িয়া খা। দে। শেরখানেক হাঁড়িয়া খেয়ে খানিকটা পর উঠে দাঁড়িয়ে সে বাঘটাকে দেখে বলেছিল, শালা। তারপর বলেছিল, দে আর খানিক হাঁড়িয়া দে। হাঁড়িয়া খেয়ে বলেছিল, চল এবার। সেই ওরা হৈ হৈ করে আসছে। গাঁয়ের কাছে এসে হৈ হৈ বেড়ে গেছে। বেশি হৈ হৈ করছে বুধন নিজে। চারদিকে সাঁওতালপাড়ার কুমারীরা তাকে বিস্মিত দৃষ্টিতে দেখছে। সে হাহা করে হাসছে। এখনো সে বিক্রম প্রকাশ করে বলছে, শালাকে ধরলাম 2 থাবাতে চেপে। শালা কাঁধে কামড়ালে। লে শালা কামড়া। আমি বুধন বটি। দিতুম শালা ছামুকার পা দুখানা মুচড়ে ভেঙে। আমার সঙ্গে পারবে শালা। হঠাৎ তার চোখ পড়ল ফুলমণির দিকে। সে দলের সামনেই ছিল। আর সে না এসে পারেনি। বলেছিল, কি হে ফুলমণি, কেমন দেখছো হে বাঘটো? কি দেখছো হে? বাঘের নখ? ও আমি দিব না হে, দিব না। আমার বউকে দিব। ফুলমণি বলেছিল, সে তো দিস হে। আমি গিদ্রা লই, গলাতে তক্তি পড়ি না। তো তোর কাঁধে রক্ত পড়ছে। ওষুধ লইলে পাক বেগ, বুঝবি ঠেলা। জল দিয়ে ধুয়ে ফেলা। তা ধুয়ে দিবি? দিব, তা দিব। বাঘ মেরেছিস আজ, তা দিব না কেনে? এই সূত্রপাত। তখন থেকে জিত পাল্লা বুধনে, হার ফুলমণি। হার ঠিক নয়, বুধন ফুলমণিকে ভালোবেসেছে। পাড়ার সকলে বুঝেছে বুধন ফুলমণিকে বিয়ে করবে। কিন্তু বুধনের মদ খাওয়া নিয়ে ফুলমণির ঝগড়া চলছে। আর ঝগড়া পাড়ার সব মেয়ের সঙ্গে ফষ্টি করা নিয়ে। প্রথমে যে ঘটনাটি বলেছি সেটি 1956 সালের নভেম্বরের প্রথম। ওই বাঘ মারার মাস দেড়েক পরের ঘটনাটার বিস্তৃত বিবরণ পেলাম আমার ছোট ভাইয়ের কাছে। তিনি কংগ্রেসি লিডার। এছাড়াও কিছু বেশি। এ অঞ্চলে আমার এই ছোট ভাইটির সেবাকর্ম অতি আন্তরিক এবং সর্বজন স্বীকৃত। আরও একটি গুণ আছে, সেটি এই যে ইউনিয়ন বোর্ড থেকে শুরু করে এমএলএ, এমএলসি বা অসংখ্য কমিটির কোনোটির সভ্য পদপ্রার্থী কোনো দিন হননি বা দিলেও গ্রহণ করেননি। গৃহ আছে, গৃহকর্ম তিনি করেন না। কিছু আদায় আছে, সে আদায় তাগাদা অভাবে আদায় হয় না। দিবা নাই রাত্রি নাই, কোথায় কিছু হলেই তিনি ছুটছেন। সে বন্যা, ঝড়, অগ্নিদাহ, দাঙ্গা, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গার উপক্রম পর্যন্ত। ছেলেরা চাকরি করে, সামান্য চাকরি, তা থেকেই চলে যায়। চালান ছেলেদের মা। সাঁওতালেরা অত্যন্ত অনুগত। বাঘের কবর পেয়ে তিনি পরদিনই চলে গিয়েছিলেন সাঁওতালপাড়া। বাঘটা দেখে, বুধনকে দেখে বাঘটিকে থানায় জমা দিয়ে সদরে পাঠাতে বলেছিলেন। বুধন পুরস্কার পাবে এবং বুধনকে এনেছিলেন হেলথ সেন্টারে চিকিৎসার জন্য। সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে ফুলমণিও ছিল। হাসপাতালে বুধনকে ইঞ্জেকশন দিয়েছিল, ব্যান্ডেজ করে দিয়ে ভর্তি করে নিয়েছিল। কিন্তু বুধন চিৎকার করতে শুরু করেছিল, না না, সে এখানে থাকবে না।
তাহলে সে মরে যাবে। ফুলমণি বলেছিল, বাবু ওকে ছেড়ে দে, গায়ে নিয়ে যাই, গিয়ে ওষুধ দেবে দে, কি করতে হবে বল, আমি করব সব। তাই করেছে ফুলমণি। ওকে রোজ সকালে হাসপাতালে এনেছে। দরকার মতো ব্যান্ডেজ পাল্টাবার সময় তাকে ধরে বসে থেকেছে। বাড়িতে খাবার অর্থাৎ প্রথম দুদিন সাগু তৈরি করে খাইয়েছে। কথাটা সর্বজন বিদিত। কুমু তাই বলেছিল, বাঘমারা মাঝিকে নিয়ে তোর কথা আমি জানি না বুঝি? ফুলমণি বলেছিল, জানিস তো কি হলো? স্নানের আগেই শুনেছিলাম গল্প, সবাই শুনেছিলাম, আমি, শকুন্তলা, এস সবাই শুনে হেসে বলেছিলাম, ব্রাদার, বীর্য শুক্লাই কন্যা, থিয়েটারে বীরে কবু করে না বরণ, তোমার হার। শকুন্তলা বলেছিল, থিয়েটারে গোপ কালপাট্টার হবে না দাদা, তুই গোপ রাখ, নইলে নো হোক। এস বলেছিল, ছোট দাদু তোমার বন্দুকটা দাও, মোহরে তুই খানটা চা আর এক টিফিন কেরিয়া সুস্বাদু খাবার করে দে, আমি এক্ষুনি রওনা হব। কোথায়? সুন্দরবন, হাজারিবাগ, শুনেছি সাইবেরিয়াতেও ডোরা বাঘ আছে, যেখান থেকে পারি বাঘ মেরে এনে তবে জল গ্রহণ করব। তবে যে বলছিস খাবার করে দিতে? ইয়েস, খাবার, জল নয়, চাও জল নয়, চা, ওগুলো খাবো, এসে জল খাবো। তার চেয়ে কলকাতা থেকে একটা মরা বাঘের চামড়া, সেই যে মুন্ডু তৈরি করে দিয়ে বিক্রি করে, তাই একটা কিনে আন, এনে বল তুই মেরেছিস। প্রবঞ্চনা না, সে কবু হবে না আমা হতে। বাড়ি থেকে তাগাদা এলো স্নান করবার, আসর ভাঙল। খেয়ে ঘুমিয়েছিলাম। উঠে দেখলাম মেঝেনদের কাজ শেষ হয়েছে। তারা নিবিড় হয়ে বসেছে শকুন্তলা এবং এসেসের সঙ্গে। গান হচ্ছে টেপ রেকর্ডারে, সাঁওতালি গান। মেদুরি সবিস্ময় শুনছে আর বলছে, এই বাবা, এই বাবা, আর মধ্যে মধ্যে খিলখিল করে হাসছে। শকুন্তলা বললে, এস হ্যাজ ওয়ান দাদু। টেপ রেকর্ডার দেখে ওদের গান রেকর্ড করে টাইগার কিলারের চেয়েও বিস্ময়ের পাত্র হয়ে উঠেছে। পরের দিনে ওরা খাটতে এসেছিল। খাটনি না মাথা, সারাটা দিন ওই তিনটে তরুণী আর দুটি তরুণ মাতামাতি করেছিল। দুটি তরুণের একটি এস, একটি বুধন। বুধনকে ওরা গিয়ে ওই বাবুদের ছোকরাটির কথা বলেছিল। শুনে বুধনও এসেছিল সেদিন, খাটতে নয়, এমনি। এস তার সঙ্গে মিতে পাতিয়ে খুব ভাব করলে। তার তীর ধনুক নিয়ে অনেক ব্যর্থ লক্ষ্যভেদ করলে। পাঞ্জালোরে হারলে, টেপ রেকর্ডার দেখালে, ছোট দাদুর বন্দুক নিয়ে উড়ন্ত পাখি মারলে, খুব কররব করলে। তাকে তার গগলসটা দিলে এবং তার কাছ থেকে বাঘের নখ একটা নিলে। চলে এলাম। তারপর পরের মাসে গেলাম, সেবার একলাই গিয়েছিলাম। সেবার কিন্তু ফুলমণির দেখা পেলাম না। ঝুমড়ি এসেছিল। সে হেসে বললে, সে এখন, হাসতে লাগলো। কি সে এখন কি? সেই বুধনকে নিয়ে মেতেছি। বুঝলাম। বললাম, বিয়ে হবে কবে? এই চোদ বসে কে হবে। পরের মাসে গেলাম।
সেবার ফুলমণি এলো, একা ফুলমণি, ঝুমড়ি ছিল না। জিজ্ঞাসা করলাম, বিয়া কবে? সে বললে, জানি না। তারপর বললে, সে তারা কই? কারা? সেই মিতে বাবুটো আর মিতিনটো, তোর লাতি আর লাতিন। তারা পড়ছে, কি করে আসবে? চুপ করে থাকলো ফুলমণি। তারপর বলল, খাটি খাট। খাটতে লাগলো সে, কিন্তু বারবার কাছে এসে দাঁড়ালো। বললাম, কি? বললে, কিছু লয়, শরীরটা ভালো লাগছে না আজ, তাই দাঁড়ালাম। তবে খাটতে লাগলি কেন? খাবো কি বাবু? তুই টাকা নিয়ে বাড়ি যা, আজ আর খাটতে হবে না। না, তা কিনে লিব, খাটি, খানিক কম খাটব, একদিন বেশি খেটে দিব। বেশ। একটু পরে বললে, হা বাবু, তুই তো মিতের মায়ের বাবা। হ্যাঁ, দাদু। আমার লোস? তোরও বটি। তবে তুই আমাকে একখানা, না দুখানা খুব ভালো কাপড় কিনে দিবি, আর জামা দে কেনে। বুঝলাম জীবনে যৌবন স্বপ্ন জেগেছে। বললাম, দেব, নিশ্চয় দেব, এবং গ্রামের দোকানে নিজে গিয়ে পছন্দ করে কিনে নিয়ে এলাম। বললাম, কলকাতা থেকে আরও ভালো এনে দেব এবার, দিস, যেন খুব সুন্দর লাগে আমাকে। পরের মাসে যাওয়া হয়নি, আরও 1 মাস পরে গেলাম। খুব ভালো কাপড়, ব্লাউজ এবং আরও কিছু সামগ্রী, শৌখিন কাঁচের চুড়ি, স্নো এও নিয়ে গেলাম। ডালাটা সাজিয়ে দিলে নাতি আর নাতনি। সন্ধ্যায় গিয়ে পৌঁছেছিলাম। পৌঁছেই ভাইকে বললাম, ফুলমণিকে একটা খবর দিও তো। ফুলমণি? সে তো জেলে। মানে? ও সে অনেক কাণ্ড। ফুলমণি আত্মহত্যার চেষ্টা করেছিল, নিজে গলার একটা নলি কেটেও ফেলেছিল। তার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে বিচারের জন্য পাঠিয়েছিল। সবিস্ময়ে প্রশ্ন করলাম, কেন? আত্মহত্যা করতে গিয়েছিল কেন? বুকটা ধড়াস করে উঠল আমার। মনে পড়ল শিক্ষিত কৌতুকপরায়ণ দুটি অর্বাচীন তরুণ তরুণীর কথা। ছোট ভাই বললে, ওই বুধনের জন্যে। ও একটা শয়তান, মহা বদমাস, মাতাল বুধন, বহু কুমারীর সপ্রশংস সতৃষ্ণ দৃষ্টিবিলাসী বুধন। কয়েকদিন যেন আত্মসমর্পণ করেছিল ফুলের কাছে। তাকে জয় করে ফুলের আর গর্বের সীমা ছিল না। ঠিক হয়েছিল চৈত্র বৈশাখে ওদের বিয়ে হবে। ফুলদের বাড়িতেই থাকবে বুধন। বুধন আর ফুল এ নিয়ে স্বপ্নের জাল বুনত। ফুল বলতো, চাষ করতে হবে, গরু কিনে হাল করে চাষ, জমি লোকে গরজ করে দিবে। বুধন মাঝির মতো মুনিশ মিলবে কোথা? আর ফুলকে গায়ে সবাই ভালোবাসে, সে গিয়ে ভালো ভালো জমি ভাগে নিয়ে আসবে। খাটতে তো একসঙ্গে, বিয়ে না হলে বোঝারে হতে নেই। তাই ঝুমরির সঙ্গে ফুল খাটলেও কাছেই একলা খাটত বুধন। বুধন কোথাও কাঠ কাটার কাজে একলা খাটতে গেলে জল খাবার সময় ফুল ঠিক গিয়ে হাজির হতো সেখানে। চাঁদনি রাতে দুজনে মাঠে বসে থাকত।
বুধনও মদ কমিয়ে এনেছিল। হঠাৎ 2 মাস আগে তাদের বাড়িতে এলো ফুলের যে দাদা আমোদপুরে কলে খাটে, সে, তার বউ আর তার বোন। সে এক মেয়ে, ফুলের মতো সুন্দরী সে নয়, কিন্তু রঙ্গিনী। কলে খাটে, রঙিন শাড়ি পরে, ব্লাউজ পরে, সিঁথি কেটে চুল বাঁধে, হাতে রঙিন চুড়ি। সে এক বিলাসিনী। ওরা এসেছিল ফুলের ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে। ফুলের ভাইয়ের এখন অনেক টাকা, সে ধুম করে অন্নপ্রাশন করবে বাবুদের মতো, যা সাঁওতালেরা করে না। 2 দিন তারা ছিল। বুধন তখন খুব হৈ হৈ করেছে, খুব মদ খেয়েছে, মেয়েটার সঙ্গে খুব হেসেছে। ভালো লাগেনি ফুলের। ওরা চলে যাওয়ার পর সে বকেছিল বুধনকে। বুধন নির্লজ্জের মতো দাঁত মেলে হেসেছিল। তারপর ফুলের মা গিয়েছিল আমোদপুর। বুধন সঙ্গে যায়নি, যেতে দেয়নি ফুল। বলেছিল, তুই কেনে যাবি? ও তোর কে বটে? আগে বিয়া হোক আমাদের, তখন যাবি। আর যাবি কেনে? মদ খেতে আর ওই মেয়েটাকে দেখতে? তাহলে তোকে মেরে ফেলাবো আমি। মদ খেয়ে যখন পড়ে থাকবি তখন। হ্যাঁ। বুধন কিন্তু শোনেনি, সঙ্গে যায়নি বটে, তবে ঠিক 1 দিন পরেই গিয়ে হাজির হয়েছিল। ফুল রাগ করেছিল। বুধন হেসেছিল সেই নির্লজ্জের হাসি। ঠিক সেই সময় সেই মেয়েটা, তার নাম হাসি মেজেন, নামটা দিয়েছে কলের বাবুরা, সেই হাসি মেজেন এসে বলেছিল, হেই গো কুটুমজন গো, এসো গো, বসো গো। বুধন বলেছিল, কোথা বসবো বল। হাসি মেজেন বলেছিল, আমার আঁচল পেতে দিব নাকি? তারপর বলেছিল, উহু, সিটও ফুল দেবে। ফুল বলেছিল, না, আমি দিব না। সে বলেছিল, তবে আমার গামছাখানা পেতে দি। বলে সত্যি গামছাখানা পেতে দিয়েছিল। তারপর মদ খেয়ে মাতাল হয়ে বুধন এমন ঢলাঢলি করেছিল যে তা তার এবং তার মায়ের কারোর ভালো লাগেনি। ফুল পরের দিনই রাগ করে চলে এসেছিল। মাকে থাকতে হয়েছিল। বুধন মদ খেয়েই পড়েছিল। তার মা চলে আসবার আরও 2 দিন পর সে এসেছিল ফিরে। এই শুরু। ছোট ভাই বললে, তোমার কাছে ফুল কাপড় চেয়েছিল, কাপড় জামা মনে আছে? আছে, এবারও তার জন্য দামি কাপড় কিনে এনেছি। শকুন্তলা নিজে পছন্দ করে কিনেছে। হাসলে ছোট ভাই, বললে, চেয়েছিল ওই মেয়েটার মতন খুব সাজগোজ করবে বলে। বুধন ওর বাহারে ভুলেছে, ও বাহার করবে ঠিক করলে। তখন বুধন সাপের মতো খোলস ছাড়ছে। সে পালাতে শুরু করেছে আমোদপুরে। আজ পালায়, 2 দিন পাত্তা থাকে না, পরে ফেরে। দিন কয়েক থাকে, আবার পালায়। এমনি ফুল বাহার করেও ওর মন ফেরাতে পারলে না। তারপর সে এই মেয়েটার মতো মদ খেতে ধরলে। কিন্তু তাতে হবে কি? বুধন তখন ওই মেয়েটাকে নিয়ে কেলেঙ্কারির একশেষ করে ফেলেছে। ফুল কাঁদলে, ওকে অনেক সাধলে, পঞ্চায়েত ডাকলে, কিন্তু বুধন শুনলে তো। সে এখান থেকে পালালো। 2 দিন গেল,
4 দিন গেল, 7 দিন গেল। একদিন খবর এলো বুধন বিয়ে করেছে ওই মেয়েটাকে। বিয়ে নয়, সাঙা। মেয়েটার বিয়ে হয়েছিল, সে ছাড়ান হয়েছে। কলের মিস্ত্রিদের সঙ্গে কলঙ্ক রটেছে। তার অনেক কাণ্ড। তাকে বুধন সাঙা করেছে কাল। ফুল কেমন হয়ে গেল। পাড়ার মেয়েরা হাসতে লাগলো বুধনকে নিয়ে। তার প্রতি তাদের ঈর্ষার তো শেষ ছিল না। সে ছেলেদেরও, তারাও হাসতে লাগলো। তখন ফুল একদিন একখানা খুব ধারালো কাটারি গামছায় বেঁধে নিয়ে রওনা হলো আমোদপুর। ভাইয়ের বাড়িতে উঠল। ভাইয়ের পাশেই থাকে বুধন। সেই কলেরই কোয়ার্টার। সেটা ওই হাসি মেঝেনের। পাশাপাশি বাড়ি, মাঝখানে উঠানে পাঁচিল। ফুল এসেছে জানতে পেরে বুধন হাসি দরজায় খিল দিলে। ফুল কিন্তু দরজাতে ধাক্কাও দিলে না। সন্ধ্যাবেলা হাঁড়িয়া খেয়ে এলো। সে প্রায় টর অবস্থা, পা টলছে। ফিরে এসে দাদার সঙ্গে বউয়ের সঙ্গে খুব খিলখিল করে হাসলে। গরমের সময় বাইরেই সকলে শোয়ে। তারাও সকলে শুয়েছিল। রাত্রে ফুল উঠে কোমরে কাপড় কষে কাটাইটা গুঁজে নিয়ে খাটিয়া টেনে এনে তার উপর উঠে দেওয়াল টপকালো। ওদিকে হাসি আর বুধন জড়াজড়ি করে শুয়েছিল, ঘুমোচ্ছিল অগাধ ঘুমে। মদ তারাও খেয়েছিল প্রচুর। ফুলের লাফিয়ে পড়ার শব্দেও ঘুম ভাঙেনি। ফুল কাটাইটা নিয়ে দাঁড়ালো তাদের খাটিয়ার ধারে। এক কোপে দুজনকে নেবে। ছোট ভাই থামল। তারপর বললে, তারপর কি হলো তা একটা হেঁয়ালি। মানে ফুলের কি হলো কে জানে। ফুল বলে, সে আমি জানি না। ওদিকে মারতে ইচ্ছে হলো না। কাটাইটা নিয়ে মুখটা উপর পানে করে নিজে গলাতে মেরে দিলাম। খুব ধার করেছিলাম কাটাইটো, বসে গেল। মোট কথা, গলায় কাটারি বসানো ফুল যখন পড়ে গেল আর তার রক্তের ফিনকি গিয়ে পড়ল ওদের গায়ে, তখন ওদের চেতন হলো। লোকে, মানে পাশের কোয়ার্টারের লোক দেখতে পায় বুধন আর হাসি লাশটা নিয়ে বাইরে ফেলে দিতে যাচ্ছে। গোলমাল করে তারা। লোক জ্বালাজালি হতেই পুলিশ। তখন বুধন আর হাসি দুজনে ফুলকে খুন করেছে সাব্যস্ত করে চালান দেয়। ফুলকে পাঠায় হাসপাতালে। জখম বেশি হয়েছিল। সামনে যে নড়িটা, সেটা আধখানা কেটে গিয়েছিল। সেটাকে সেলাই টেলাই করে রক্ত দিয়ে কোনো রকমে বাঁচালে। ওইদিকে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথম বিচার আরম্ভ হলো। ফুল মারেনি, খুন করবার চেষ্টা করেছে বুধন আর হাসি। প্রমাণ মেলা। এই সময় ফুল সুস্থ হলো। সে বললে, না, আমি ওদিকে কাটবো বলে এসেছিলাম। এই কাটারিটো আমার। ওদিকে কাটতে গেলাম, ওরা জড়াজড়ি করে ঘুমাইছিল। খুব মদ খেয়েছিলাম আমি। কাটতে গিয়ে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে মনে হলো, লে তোর সুখ হোক, তুই সুখ কর, খুব সুখ কর, আমি মরব বলে মুখটো উপর দিকে তুলে মারলাম এক কোপ। সরকারি উকিল জেরা করে বলেছিলেন, তুই বুধনকে বাঁচাবার জন্য বলছিস। না, বুধনকে তো আমি মারতে পারতাম। আমি মারলাম না,
মরংরঙা সাক্ষী আছে, তাকে শুধাওগা। এরপর বিচার ফুলমণির। আত্মহত্যার চেষ্টা, 6 বছর থেকে যাবজ্জীবন কারাবাস নাকি শাস্তি, কিন্তু বয়স ফুলমণিকে রক্ষা করেছে। ডাক্তার বলেছেন ওর বয়স 18 এখনো ঠিক হয়নি। জজ সমস্ত কথা শুনে রায় লিখেছেন। এই বিচার বিচারকের কাছে এক কঠিন সমস্যা। হিংসায় নরহত্যা নিষ্ঠুরতম অপরাধ। সেই অপরাধ করতে এসে সমস্ত সুযোগ পেয়ে এই শিক্ষা দীক্ষাহীন আদিম সমাজের একটি মেয়ে আত্মসংবরণ করেছে নিজেকে হত্যার চেষ্টা। সজ্ঞানে সে করেনি, অজ্ঞান এবং প্রমত্ত অবস্থায় করেছে। এ বিস্ময়কর ঘটনা। হত্যা না করার জন্য সে মোহনীয়া। আত্মহত্যার চেষ্টা অতি সকরুণ। তার উপর এর বয়স 18 পূর্ণ হয়নি। আমি সেই হিসাবে একে 2 বছরের জন্য সংশোধনাগারে পাঠাচ্ছি এবং এই আশ্চর্য সুন্দর একটি হৃদয় সম্পন্ন বালিকা যাতে 2 বৎসরে কোনো উৎকৃষ্ট সম্মানজনক শিক্ষা পায় তার জন্য বিশেষ সুপারিশ করছি। এখন সে সংশোধনাগারে, কি বোরস্টাল জেল আছে সেখানে। আমার আর বিস্ময়ের অবধি রইল না। বিস্ময়ের শেষ ওখানে হলে এ গল্প আমি লিখতাম না। আরও বিস্ময়ে অপেক্ষা করছিল আমার জন্যে। এই সেদিন 1964 সালে প্রথমে, 8 বছর পর দেওঘর গিয়েছিলাম। সেখানে একজন মহিলা ডাক্তার আছেন আমার আত্মীয়া, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হাসপাতালের কম্পাউন্ডে তার কোয়ার্টার। কথাবার্তা বলছি, এমন সময় চাকর এসে ডাকলে তাকে। কিছুক্ষণ পরই তিনি একটি নার্সকে সঙ্গে করে নিয়ে এলেন। দেখেই বুঝলাম আদিবাসিনী। সে আমার দিকে তাকিয়ে হাসলে। মুহূর্তে আমি তাকে চিনলাম তার চোখ দেখে। ফুল! অবাক হলাম। ফুল হলেও এ সে ফুল নয়। জ্ঞানবৃক্ষের ফলের পুষ্টি এবং লাবণ্য তার সর্বাঙ্গে। সে অরণ্য স্বাস্থ্যটি তার আর নেই। একটি প্রদীপে যেন কাঁচের ফানুস পড়ানো হয়েছে। না, এ আমার পূর্ণ দৃষ্টির ভুল দৃষ্টি। বয়স হলে চালসে ধরে, ঝাপসা দেখে মানুষ। এও তাই। চশমার কাঁচ ঘষে মুছে ভালো করে দেখলাম। এই তো ভালো, ফুল আরও অপরূপ হয়েছে। সে প্রণাম করলে আমাকে। আর তো সে মজুর খাটা সাঁওতাল মেয়ে নয়। সে লেখাপড়া শেখা, নার্সিং শেখা নার্স। ফুলের বাংলা কথায় আর সে টান নেই। পরিষ্কার বাংলায় বললে, ঠিক চিনেছেন। ভালো আছেন? আছি। তুমি? ভালোই আছি। হাসলে। সে বড় করুণ হাসি। রিফরমেটারিতে নার্সিং শিখেছ? ওখানে হাসপাতালে কাজ শিখেছিলাম। বেরিয়ে এসে পড়ে পাশ করেছি। এই তো 1 বছর। বিয়ে করেছ? নীরবে ঘাড় নেড়ে জানালে, না। আমি আত্মীয়াকে একটু যেতে বললাম। তিনি চলে গেলেন। বললাম, আমি সব জানি ফুল। তুমি যা করেছ তা খুব কম লোকে পারে, কিন্তু এবার তুমি বিয়ে করো। চুপ করে রইল সে। করবে না? না। আর প্রশ্ন করলাম না ও নিয়ে। কথাটা অন্যদিকে ফিরিয়ে দিলাম। দেশে গিয়েছিলে? না, খবর নিয়েছি,
মা মরে গিয়েছে, হাসি মরে গিয়েছে, বুধনের এক পাল ছেলে 5টা, মদ খেয়ে খেয়ে বুধনের হাঁপানি হয়েছে। হাসলে। ভেবেছিলাম নিয়ে আসবো এখানে, চিকিৎসা করাবো, কিন্তু না, সে লোকের সংশোধন হয় না। আমিও সইতে পারবো না এখন। ওকে কিছু করে টাকা পাঠাই। টাকা পাঠাও? হ্যাঁ। আমি ভাবছিলাম। সে বললে, মিতিন কেমন আছে? ভালো আছে, প্রফেসরি করছে। বিয়ে করেছে? হয়নি, বর পছন্দ হচ্ছে না। খিলখিল করে হেসে উঠল ফুল। এ ফুল সেই ফুল। মুখ নামিয়ে বললে, মিতে? তাকেও মনে আছে তোমার? ফুল শুধু হাসলে একটু। ও, সে তো খুব বড় ডাক্তার হয়েছে, বিলেত ঘুরে এসে নার্সিং হোম করেছে। মুখ নামিয়ে বললে, বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে তার হয়েছে। আমার মতো কালো না সুন্দর? বুকটা ধক করে উঠল আমার। বললাম, মাঝামাঝি। হেসে উঠল ফুল। বললে, মিছে কথা বলছেন, আমি জানি খুব সুন্দর, ফর্সা রং। সত্যিই তাই। তারপর দুজনেই চুপ করে রইলাম। কি মনে হলো, আমি প্রশ্ন করে বললাম, তুমি তার নার্সিংহোমে কাজ করবে? বলবো তাকে? ঘাড় নাড়তে লাগলো সে। না 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 না। একটি প্রেমের গল্প এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।